সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে ইমেজ স্লাইডার, এই ইমেজ স্লাইডার সেকশনটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এখানে লক্ষ্য করুন যে এখানে সেট টাইম আউট মেথডের জন্য কিন্তু আসলে ইমেজগুলো 3 সেকেন্ড পর পর, 2 সেকেন্ড পর পর আমরা যেভাবে দেই আর কি, 3 সেকেন্ড হলে 3 সেকেন্ড, 5 সেকেন্ড হলে 5 সেকেন্ড পর পর কিন্তু আসলে এটা স্লাইড হচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ইমেজগুলোর ফাইল সাইজ কিন্তু অনেক বড়, এই জন্য আসলে ইমেজ লোড হতে একটু সময় নিচ্ছে। সেটা আসলে কোনো বড় কোনো বিষয় নয়। ইমেজ যদি আমরা অপটিমাইজ করি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। কিন্তু কথা হচ্ছে এখানে আমি 10টা ইমেজ নিয়েছি। যদি আপনারা 10টার জায়গায় 100টা ইমেজও নেন তাহলেও কিন্তু এটা ডাইনামিক ভাবেই থাকবে, মানে এক্সট্রা কিন্তু কোনো কোড লিখতে হবে না। আচ্ছা, যাই হোক, যাই বললাম, এখন আমরা বাদবাকি বিষয়টা কোডের মাধ্যমে দেখি। এই হচ্ছে আমাদের কোড এডিটরের HTML ফাইল, আর এই হচ্ছে আমাদের CSS ফাইল, আর JS ফাইলটা এমটি, আর দুইটা ফাইলে কিছু বয়লার কোড আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলুন আমরা বিসমিল্লাহ বলে কোডটা শুরু করি। তাহলে প্রথমেই এই বডির মধ্যে, তাহলে বডি ট্যাগের মধ্যে আমরা একটা কন্টেইনার নেই, যার নাম দিলাম যে স্লাইডার কন্টেইনার। ওকে, এই স্লাইডার কন্টেইনারের মধ্যে আরো একটা কন্টেইনার নিব, যার নাম দেই যে ইমেজ কন্টেইনার। ওকে, আর ইমেজ কন্টেইনারের মধ্যে এখন আমরা ইমেজ এখানে উল্লেখ করব। তাহলে ইমেজ ট্যাগ মানে IMG ট্যাগ, এর মধ্যে আমি প্রত্যেকটা ইমেজ আগে থেকে কালেক্ট করে রেখেছি, তো সোর্স হিসাবে কিন্তু এই ইমেজগুলো আমি এখান থেকে ফাইলটা বলে দিচ্ছি। এই তো, তাহলে বাকি যেই 9টা ইমেজ থাকবে আমি সিম্পলি এখানে বাকি 9টা ইমেজকে এখানে উল্লেখ করে দিচ্ছি। তো একদমই সহজ বিষয়। এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটাকে দেখি, ইমেজগুলোর সাইজ এত বড়, ফাইল সাইজ এত বড় যে হিজিবিজি একটা অবস্থা। কোনটা যে কোন ইমেজ, আশা করি বুঝতে তো পারলেন যে আমরা কি করেছি। স্লাইডার কন্টেইনার নিয়েছি প্যারেন্ট হিসাবে, তারপরে ইমেজের জন্য একটা কন্টেইনার নিয়েছি, তার মধ্যে 10টা ইমেজ কিন্তু এখানে জাস্ট আমরা উল্লেখ করেছি। তাহলে চলুন আমরা এক এক করে CSS এর মাধ্যমে ডিজাইনটা কমপ্লিট করে ফেলি। তাহলে আমরা এখন বডিকে ধরতে পারি। এই হচ্ছে আমাদের বডি। আমরা চাইলে ইমেজের যে হাইট উইথ একটু কমিয়ে রাখতে পারতাম। আচ্ছা, এক এক করে করি, বুঝতে আশা করি যে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন হাইট বলে দিই যে 100 ভিউ হাইট, তারপরে এখানে আমরা বলে দিই যে তোমার ডিসপ্লে থাকবে, তাহলে ডিসপ্লে ফ্লিক্স বক্স, তারপর অ্যালাইন আইটেমস থাকবে সেন্টার, তারপর জাস্টিফাই কন্টেন্ট থাকবে আমরা এখানে সেন্টার বলে দিলাম। আচ্ছা, এই বিষয়টা তো বুঝতে পারলেন। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা আমি D9 এই কালার কোডটা উল্লেখ করছি। আচ্ছা, এখন স্লাইডার কন্টেইনার প্যারেন্ট হিসাবে যাকে নিলাম, এই হচ্ছে আমাদের স্লাইডার কন্টেইনার, তাকে এখান থেকে ক্লাস নেম কপি করলাম। এখন আমরা এই কন্টেইনারকে একটু ডিজাইন করে ফেলি। যেহেতু প্যারেন্ট, সুতরাং পজিশনটা নিয়ে যে রিলেটিভ। আচ্ছা, এখন এটার হাইট উইথটা বলে দেই। তাহলে চলুন হাইটটা বলতে পারি যে 250 পিক্সেল দিই, 250 পিক্সেল। উইথটা এখানে বলতে পারি যে 90%, তাহলে উইথ 90% না বলে 98 বলি, 98 ভিউ উইথ, বা পার্সেন্ট দিলেও হবে, কোনো সমস্যা ছিল না। এখন বক্স শ্যাডোটা উল্লেখ করতে পারি। এই হচ্ছে আমাদের বক্স শ্যাডো। ইফেক্টটা দিব 04 পিক্সেল, 8 পিক্সেল ইফেক্টটা দিচ্ছি। কালার কোডটা হচ্ছে ব্ল্যাক থাকবে, কোনো সমস্যা নেই। যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে একটু ইফেক্টটা একটু এদিক সেদিক করে দিতে পারি। আচ্ছা, থাকুক। এখন আমরা কি করেছিলাম, ইমেজ কন্টেইনার নিয়েছিলাম, তাই না? তার আগে ইমেজগুলোকে একটু মানে সোজা করি। তাহলে চলুন, ইমেজগুলো কোথায় আছে, ইমেজ কন্টেইনার তার মধ্যে আছে। তাহলে আমরা আবার এখানে চলে আসি। আমরা ইমেজ কন্টেইনারকে কাজ করার আগে আমরা ইমেজকে আগে কাজটা করব, মানে কি করছি বোঝা যাচ্ছে না এই জন্য। তাহলে বলি যে প্যারেন্ট হচ্ছে কে, প্যারেন্ট হচ্ছে স্লাইডার কন্টেইনার। তাহলে আমরা এখানে বলে দিই যে হাইট উইথ স্লাইডার কন্টেইনার অনুযায়ী হয়ে যাও। তাহলে চলুন হাইটটা বলি যে 100%, উইথ কি বলবো তাই বলবো, তাহলে 100%। এখন লক্ষ্য করুন আমাদের ইমেজগুলো কিন্তু চলে আসবে। ইমেজগুলো চলে আসবে। আচ্ছা, তাও যদি না আসে বলে দিন যে অবজেক্ট ফিট কি হবে, কভার। ইমেজগুলোর সাইজ কিন্তু অনেক বড়, ফাইল সাইজ অনেক বড়, এই জন্যই হচ্ছে এই অবস্থা। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি এখানে। বডিকে বলেছিলাম যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে, তবে অ্যালাইন আইটেমটা সেন্টার এটা চাই না, মানে ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা সেন্টারে চাই, কিন্তু এক্স অক্ষ বরাবর আমরা টপের দিকেই চাই। তাহলে চলুন এটাকে রিফ্রেশ, এটা লোড হচ্ছে, এটা আরেকবার লোড নেই। ইমেজগুলোর সাইজ অনেক বড়, এই জন্য একটু আপনাদের বুঝতে অসুবিধা হলে হতে পারে। এখন আমরা প্রত্যেকটা ইমেজকে কি দেখতে পাচ্ছি, উপরে নিচে, তাই না? উপরে নিচে দেখতে পাচ্ছি। এখন যদি এক সারিতে আনতে চান তাহলে কি বলবেন? তাহলে এ হচ্ছে প্যারেন্ট কন্টেইনার কে, প্যারেন্ট কন্টেইনারটা হচ্ছে ইমেজ কন্টেইনার, মানে ইমেজের জন্য ইমেজগুলোকে আমরা লাইন বাই লাইন দেখছি। যদি এটাকে পাশাপাশি আনতে চান তাহলে ডিসপ্লে কি বলতে হবে, ফ্লিক্স বক্স, তাহলে কিন্তু একদম পাশাপাশি কিন্তু চলে আসবে। এখানে আমরা এটাকে বড় করি, লোড নিচ্ছে। ইমেজগুলো এখন একটার পর একটা এইভাবে আসবে।
এখানে কিন্তু স্ক্রল বার চলে আসে, তার মানে কি পাশাপাশি ইমেজগুলো কিন্তু চলে আসে, তাই না? আচ্ছা, খুব ভালো। এখানে আরো একটা প্রপার্টি উল্লেখ করি, সেটা হচ্ছে ট্রানজিশন। কেন ট্রানজিশন বলছি? যে এটা স্লাইড হবে, মুভ হবে, এই জন্য স্মুথ যেন হয়, স্মুথ ভাবে যেন এটা আসে, এই জন্য ট্রানজিশন বললাম যে ট্রান্সফর্ম। হ্যাঁ, 0.4 সেকেন্ড। আশা করি সিএসএস নিয়ে এগুলো নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকার কথা নয়। যদি থাকে তাহলে তো আবার নতুন করে কোড শিখতে হবে। এইচটিএমএল সিএসএস পারবেন না এটা হতেই পারে না, জাভাস্ক্রিপ্টের ক্লাস করছি আমরা, সুতরাং এইচটিএমএল সিএসএস এর উপর ধারণা থাকতেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা এই দুইটা প্রপার্টি এখানে উল্লেখ করে দিলাম। এখন আসুন আমরা দুইটা আইকন এখানে যুক্ত করতে চাচ্ছি। লক্ষ্য করুন, এখানে আমরা দুইটা আইকন, এই যে এখানে আর এই যে এখানে, আমরা দুই পাশে দুইটা আইকন যুক্ত করতে চাচ্ছি। তাহলে দুইটা আইকন আমরা কিভাবে কি করব? এখানে ইমেজ স্লাইডার যেখানে শেষ, এই হচ্ছে আমাদের ইমেজ স্লাইডার, তাই না? ঠিক তারপরে আমরা স্লাইডার কন্টেইনারের মধ্যে দুইটা আইকন ফন্ট অসাম থেকে এনে এখানে উল্লেখ করে দেবো। একদম ইজি, এগুলো নিয়ে এক্সপ্লেন করার কিছু নেই। জাস্ট এখানে দুইটা ক্লাস নেম বাড়তি নিয়েছি, একটা হচ্ছে বাটন, মানে দুইটাই কমন আর কি, আর আরেকটা ক্লাস নেম নিয়েছি যে প্রিভিয়াস আইকন, আর আরেকটা হচ্ছে নেক্সট আইকন। আচ্ছা, এখন এই আইকন দুইটাকে আমরা কি এখন দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই হচ্ছে দুইটা আইকন। আপনারা যদি একটু বটমের দিকে লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন দুইটা আইকন কিন্তু চলে আসে। তাহলে চলুন দুইটা আইকনকে আমরা এখন ডিজাইন করে ফেলি। তাহলে আমরা ক্লাস নেম নিয়েছিলাম বিটিএন, তাই না? তাহলে এই হচ্ছে বিটিএন বা আই দিয়েও কিন্তু আমরা এখানে একই ডিজাইন করতে পারতাম। আমরা এখন বলে দেই যে পজিশন হবে অ্যাবসোলুট, তার পজিশনকে মেইন যেই স্লাইডার কন্টেইনার সে হচ্ছে পজিশন রিলেটিভ তার প্যারেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা টপ থেকে 50% বলে দেই, সেন্টারে চাচ্ছি আর কি, টপ থেকে 50%। ট্রান্সফর্ম বলবো, ট্রান্সফর্ম ট্রান্সলেট কি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বলবো যে মাইনাস হয়ে যাও 50%। ওকে, এখন লক্ষ্য করুন তো, রিফ্রেশ দেই, রিফ্রেশ হচ্ছে, হোক, সমস্যা নেই। এটা রিফ্রেশ হওয়ার পরে কিন্তু চলে আসবে। আইকনটা এখানে থাকার কথা, আইকনটা একদম সেন্টারে থাকার কথা। আচ্ছা, আমরা এক এক করে দেখি। এখন কালারটা চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই, যে কালার হয়ে যাও হোয়াইট কালার, এই কালারটাই থাকবে, সমস্যা নেই। সেই সাথে ফন্ট সাইজটা কন্ট্রোল করি, যে ফন্ট সাইজ হয়ে যাও 20 পিক্সেল বলি। অপাসিটি কমিয়ে দিব, তার আগে কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, তাহলে কার্সর পয়েন্টার। আশা করি কোডগুলো দেখলেই আপনাদের বোঝার কথা। এখন হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার থাকবে, এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। তারপর এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করতে পারি, যে হাইট বলে দেই যে 50 পিক্সেল, বা 40 পিক্সেল দিলে কম হবে, 50 পিক্সেল। উইথ বলে দেই যে 30 পিক্সেল। লাইন হাইটটা বলতে পারি, হ্যাঁ, লাইন হাইট 50 পিক্সেলই বলবো, তাহলে এই হচ্ছে 50 পিক্সেল লাইন হাইট। আর বর্ডার রেডিয়াস একটু বলে দিই, বর্ডার রেডিয়াস আমরা দেখছি কি করছি, এখন দেখবো আমরা যে আমরা যে কোডগুলো লিখলাম নিজের মন মতো আনুমানিক, হ্যাঁ, এখন কি ঠিকঠাক আছে কিনা। এখন ঠিকঠাক থাকার জন্য এটা তো দেখতে পাচ্ছি না, এই হচ্ছে আমাদের আইকন, তাই না? এগুলো কিন্তু সেন্টারে থাকতে হবে, হ্যাঁ, একদম সেন্টারে থাকতে হবে। তাহলে আমরা এখানে পজিশন বললাম টপ থেকে 50%, সবকিছুই ঠিকঠাক। আচ্ছা, এক কাজ করি, আমরা আবার বাটনকে ধরি, ডট বিটিএন, হ্যাঁ, বিটিএন। ও আচ্ছা, আমরা এখানে ডট তো দেইনি, যেহেতু ক্লাস নেম, সুতরাং ডট দিয়ে তো কাজ করতে হবে, তাই না? ক্লাস নেমটা উল্লেখ করতে হবে। তাহলে চলুন, এখন কিন্তু আমরা, হ্যাঁ, যে ডিজাইনটা করলাম এখন কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন লক্ষ্য করুন, দুইটা আইকনকে আমরা দুই দিকে অ্যালাইন করব। তাহলে কি বলবো? হ্যাঁ, লেফটকে বলে দিব যে তুমি মানে প্রিভিয়াসকে বলে দিব তুমি লেফট থেকে 10% থাকো, আচ্ছা 10 পিক্সেল থাকো, পিক্সেল বলবো। তাহলে চলুন, বিটিএন ডট, হ্যাঁ, প্রিভ, এইভাবে মনে হয় ক্লাস নেমটা নিয়েছিলাম। এখন তাকে বলে দিই যে তুমি লেফট থেকে থাকো 10 পিক্সেল, আর পুরো বিষয়টাকে আমরা নিচের দিকে অ্যালাইন করি। এখন আমরা এখানে প্রিভিয়াসের স্থলে কি বলবো? নেক্সট, এ হচ্ছে আমাদের নেক্সট। তাকে আমরা রাইট থেকে কি বলবো? 10 পিক্সেল, তাহলে লেফটের স্থলে এ হচ্ছে রাইট। আচ্ছা, তাহলে দুইটা আইকন কি দুই দিকে গেল কিনা একটু দেখে নিই। এই তো দুইটা আইকন দুই দিকে চলে গেল। এখন অপাসিটি কমিয়ে দিব, এত অপাসিটির দরকার নেই। তাহলে চলুন, হ্যাঁ, দুইটা বাটনকে বলে দিই যে তোমাদের অপাসিটি কমে যাও, হ্যাঁ, 0.4 দিয়ে দিই, 0.4। আচ্ছা, এখন একটু কমে যাবে। এখন যদি হোভার করি তাহলে বাড়বে, তাহলে ডট বিটিএন যদি আমরা হোভার করি তাহলে তোমাদের অপাসিটি 1 হয়ে যাবে, তাহলে অপাসিটি 1। এখন লক্ষ্য করুন, আমরা যখন হোভার করছি, আচ্ছা, এটা লোড হচ্ছে, হ্যাঁ, এটা লোড হচ্ছে, হোক। এটা ইমেজগুলোর সাইজ, ফাইল সাইজ এত বড় যে এটা লোড নিতে আসলে সময় নেয়। হ্যাঁ, কি করছি একটু, আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা আরো একটা কাজ করতে পারি। ইমেজগুলোকে আপাতত কয়েকটা ইমেজকে আমরা কমেন্ট করে রাখি। তাহলে চলুন, এই হচ্ছে আমাদের দুইটা ইমেজ নেই, হ্যাঁ, তাহলে এই বাদ বাকি 8টা ইমেজকে আমরা এখান থেকে কমেন্ট করে রাখি। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, এখন মনে হয় ঠিকঠাক আমরা যে কোডগুলো করছি এগুলো মানে দেখা যাবে, বোঝা যাবে। আচ্ছা, লোড হোক, হ্যাঁ, রিলোড হোক।
আচ্ছা, এখন আমরা হোভার করলেই এটার অপাসিটি কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন চলুন আমরা ডিজাইনটা তো করলাম, তাই না? এটাকে চাইলে আপনারা মিডিয়া কোয়ারির মাধ্যমে এটাকে কি করতে পারেন, এটাকে রেসপন্সিভের যে বিষয়টা সেটা কিন্তু আসলে উল্লেখ করতে পারেন। আমি জাস্ট এখানে 2 লাইন কোড লিখবো এক্সট্রা, হ্যাঁ, মিডিয়া কোয়ারির জন্য। তাহলে চলুন আমি এখানে 2 লাইনের কোড লিখি @media। আচ্ছা, মিনিমাম উইথ চাচ্ছি, তাহলে মিন উইথ এই কথাটা বলতে হবে। তাহলে মিন উইথ 600, আমি 600 পিক্সেল যদি মিনিমাম উইথ থাকে, তাহলে একটা কোড এখানে লিখতে চাই, সেটা হচ্ছে কি যে স্লাইডার কন্টেইনার যে রয়েছে তার হাইটটা বাড়িয়ে দেবো। তাহলে হাইটটা বলে দেই যে কত বলতে পারি, 350 দিয়ে দেখি, 350 পিক্সেল, তখন তার হাইটটা হয়ে যাবে। আর এই পুরো এই লাইনের কোডটা আবার নিচের দিকে ড্রপ ডাউন করি। এখন বলবো যে যদি 900 পিক্সেল মিনিমাম যদি হয়, তাহলে হাইটটা হয়ে যাবে 550 পিক্সেল। আচ্ছা, আমি এখানে 2টা সেক্টর বেশি লিখলাম, হ্যাঁ, রেসপন্সিভ রাখার জন্য আর কি। আপনারা চাইলে এর চেয়েও ভালো মতো যদি রেসপন্সিভ করতে পারেন তাহলে করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে আমার এখানে ফোকাস হচ্ছে যে স্লাইডার যুক্ত করব, এটা হচ্ছে আমার মূল যে ফোকাস। আচ্ছা, তাহলে চলুন ফাংশনালিটি কিভাবে কি যুক্ত করতে পারি একটু ওভারভিউ নিয়ে নিই। এ হচ্ছে আমাদের নেক্সট বাটন, তাই না, আইকন। এই আইকনের উপর, বাটনের উপর ক্লিক করা হবে। এই আইকন, এটা হচ্ছে প্রিভিয়াস আইকন, এই আইকনের উপর ক্লিক করা হবে। 2, ইমেজগুলোকে ধরবো, ইমেজগুলো কি হবে, স্লাইড হবে। 3, আমরা চাইলে ইমেজের যে প্যারেন্ট কন্টেইনার রয়েছে, হ্যাঁ, প্যারেন্ট কন্টেইনার হিসাবে ইমেজ কন্টেইনার, হ্যাঁ, এইভাবে একটা কন্টেইনার নিয়েছি, মানে যে ইমেজগুলো যেই কৌটার মধ্যে, ডিব্বার মধ্যে, বয়ামের মধ্যে রয়েছে সেই প্যারেন্ট কন্টেইনারকে ধরে ফেলবো। তাহলে 4টা বিষয়কে ধরে ফেলবো। কেন ধরছি, যে বললামই তো যে আমরা চাই ইমেজগুলো ঘুরবে, হ্যাঁ, ইমেজের কন্টেইনারটাও ঘুরবে, সেই সাথে এই 2টা আইকনের উপর ক্লিক হবে। তাহলে চলুন আমরা এক এক করে আমরা নেক্সট যে আইকন মানে বাটন, নেক্সট বাটন হিসেবে আমরা ক্লাস নেম নিয়েছি নেক্সট, তাই না? তাহলে তাকে আমরা এখানে উল্লেখ করি যে নেক্সট আইকন, এভাবে ভেরিয়েবলের নাম দেই। এখন আমরা ডকুমেন্ট ডট, এটা কি ক্লাস নেম, তাই না? তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি খুব সহজেই। আমরা এই কোটেশনের মধ্যে ডট দিয়ে, হ্যাঁ, এই ক্লাস নেমকে উল্লেখ করে দিলাম। তাহলে কি আমরা নেক্সট আইকনকে বা বাটনকে সিলেক্ট করে ফেললাম। সেম ভাবে আমরা এখানে কি হবে, প্রিভিয়াস, তাই না? তাহলে আমি এইভাবে নিয়েছিলাম যে প্রিভ, তাহলে এখানে হচ্ছে প্রিভ আইকন, সেম ভাবে জাস্ট এই কথাটা উল্লেখ করে দিব, এই হচ্ছে প্রিভ। আচ্ছা, তাহলে দুইটা বিষয়কে সিলেক্ট করে ফেললাম। তাহলে চলুন আমরা ইমেজ, মানে প্রত্যেকটা ইমেজকেই ধরতে চাচ্ছি। তাহলে অল ইমেজেস এভাবে ধরি, ভেরিয়েবলের নামটা নিচ্ছি আর কি। এখন ইমেজ যেহেতু ট্যাগ নেম, ইমেজ যেহেতু ট্যাগ নেম img, এখন এই জন্য ফুল স্টপ বা হ্যাশ কোনো কিছুই কিন্তু দিতে হবে না। কিন্তু কথা হচ্ছে এখানে প্রত্যেকটা ইমেজকে যদি ধরতে চাই, তাহলে যদি কোয়ারি সিলেক্টর অল না দেয়, তাহলে শুধু টাইগারের যে ইমেজটা, মানে ফার্স্ট যেই চাইল্ড, সেই কিন্তু আসলে সিলেক্ট হবে। আচ্ছা, আশা করি এগুলো বেসিক টিউটোরিয়াল, এগুলো দেখলেই আপনারা বোঝার কথা আপনাদের। এখন আমরা ইমেজ কন্টেইনার যে, হ্যাঁ, প্রত্যেকটা ইমেজ, এই হচ্ছে ইমেজ কন্টেইনার, তাকেও ধরে ফেলবো। হ্যাঁ, এই কন্টেইনারকেও আমরা এখানে উল্লেখ করে দিলাম। আমরা এখানে ক্যামেল কেসি লেখার চেষ্টা করব, এই হচ্ছে ইমেজ কন্টেইনার। এখানে কিন্তু আবার কোয়ারি সিলেক্টর দিলে হবে না, এটা যেহেতু ক্লাস নেম, আমরা আবার এখানে ক্লাস নেম উল্লেখ করে দিচ্ছি, আর কোয়ারি সিলেক্টর অল যে টেক্সটটা এটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা এই কি করলাম, এই 4টা বিষয়কে সিলেক্ট করে ফেললাম, তাই না? এতটুকু বিষয় আশা করি যে আপনাদের বুঝতে কোনো আপত্তি হয়নি। এখন এই 2টা আইকনের উপর ক্লিক করা হলে কিছু একটা হবে, এই বিষয়টা আমরা চাই, তাই না? প্রিভিয়াস আইকন আর নেক্সট আইকন। তাহলে 2টা আইকনের উপর ক্লিক ইভেন্ট কিন্তু আমাদের আগে উল্লেখ করতে হবে। যেহেতু প্রশ্ন আমরা পেয়ে গেলাম, তাহলে উত্তরটাও দিয়ে দেই যে অ্যাড ইভেন্ট লিসেনার। নেক্সট আইকনের উপর আমরা এখানে বলে দিচ্ছি ইভেন্ট লিসেনার, আবার আমাদেরকে বলে দিচ্ছে যে কি চাও। আমরা এখন বলে দিই যে আমরা ক্লিক ইভেন্ট চাই। সে আবার বলে দিচ্ছে যে ক্লিক ইভেন্ট যদি করা হয় সেটা আমি শুনবো, কিন্তু এখন কথা হচ্ছে যে ফাংশনের মধ্যে বলে দাও যে ক্লিক করা হলে কি চাও। এখন আমরা ফাংশনের মধ্যে বলে দিব যে ক্লিক করা হলে কি চাই। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় চিন্তা করুন, একদম রিল্যাক্স, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমরা পাটিগণিত, বীজগণিত, অঙ্ক কষার সময় এমন অনেকবার হয়েছে না যে বলেছি যে ধরি এক্স ইকুয়াল এত, আমরা মনে করি যে এটা সমান এত, এইভাবে এরকম হয়েছে না যে আমরা তারপরে অঙ্কটা সমাধান করেছি। সেম লজিকটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। যে এখন মনে করুন যে এই ইমেজের, মানে কারেন্ট যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এই টাইগারের ফার্স্ট ইমেজটা, তাই না? তো এই ইমেজের, হ্যাঁ, আমরা এটা বলে দিব, বাহির থেকে বলে দিব যে ধরি, হ্যাঁ, কারেন্ট ইমেজ ইকুয়াল 0, মানে এটার মানটা হচ্ছে এখন 0। কিন্তু যখন আমরা নেক্সট আইকনের উপর ক্লিক করব, সাথে সাথে এই কারেন্ট ইমেজটা এক এক করে বাড়বে, হ্যাঁ। আবার যখন প্রিভিয়াস আইকনে ক্লিক করব, এক এক করে কমবে।
মানে লজিকটা বুঝতে পেরেছেন কিনা জানি না, একদম ঠান্ডা মাথায় আবার ভাবুন, এক এক করে ভাবতে হবে। হ্যাঁ, যদি আমরা এটার অঙ্কটাই আসলে পদ্ধতিটাই এরকম যে এই অঙ্কটা করার সময় এই পদ্ধতি অবলম্বন করতে হবে, মানে এছাড়া ভিন্নভাবে করবেন সেটা আলাদা কথা, তবে এখন যেভাবে করছি এটাই হচ্ছে পদ্ধতি। আচ্ছা, এখন কি আবার প্রশ্ন যে আমরা বাহির থেকে বলে দিব যে কারেন্ট ইমেজ ইকুয়াল 0, তাহলে চলুন আমরা এখানে আরেকটু নিচে একটা ভেরিয়েবল নেই, যার নাম দিলাম যে কারেন্ট ইমেজ। হ্যাঁ, আমরা এখন এই ইমেজের মানটাকে বাহির থেকে কন্ট্রোল করতে চাই, তাহলে কারেন্ট ইমেজ ইকুয়াল 0, তার মানটা কি 0। কিন্তু আমরা যখন নেক্সট আইকনে ক্লিক করব তখন কি হবে, কারেন্ট ইমেজ হয়ে যাবে প্লাস প্লাস, মানে এক এক করে বাড়বে। কিন্তু ক্লিক করলে কিন্তু কিছু হবে না, হবে কিভাবে, আমরা তো আরো মানে কোডটা আরো তো বাকিই রয়েছে, আমরা তো সমাধানই করিনি। চলুন সমাধান করব। আমরা এখন আবার নিচে আবার বলে দিই যে তখন একটা হ্যাঁ ফাংশন কল হয়ে যাবে, আমরা একটা ফাংশন নিচে থেকে ফাংশনে কোড লিখবো, সেটা এখন এখানে কল হয়ে যাবে। তাহলে চলুন নাম কি দিতে পারি যে আপডেট ইমেজ। ওকে, এইভাবে নিচ্ছি, আপডেট ইমেজ নামে একটা ফাংশন রেডি করব। এই ফাংশনটা তখন কল হয়ে যাবে, কারেন্ট ইমেজ এক এক করে তখন বাড়বে। আচ্ছা, এতটুকু বিষয়। আশা করি যদি কোড না বুঝেন তাহলে লাইন বাই লাইন কোড পড়তে হবে। হ্যাঁ, কোডটা কি লেখা আছে সেটা পড়তে হবে। আচ্ছা, তাহলে চলুন আমরা নেক্সট আইকনকে যেভাবে ধরেছি আমরা প্রিভিয়াস আইকনকে সেম ভাবে ধরে ফেলি, প্রিভিয়াস আইকন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। কিন্তু এখানে কথা হচ্ছে কি যে কারেন্ট ইমেজ হ্যাঁ কি হবে, এক এক করে কমে যাবে, তাহলে মাইনাস মাইনাস দিতে হবে, প্লাস প্লাস না দিয়ে এ হচ্ছে মাইনাস মাইনাস। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আপডেট ইমেজ, এই ফাংশনকে ধরে আমরা এখন এই ফাংশনকে রেডি করব। তাহলে চলুন ফাংশনকে ধরার জন্য আমরা নতুন ভাবে ফাংশন লিখি। এই হচ্ছে ফাংশন। হ্যাঁ, আমরা ফাংশনকে লিখলাম। এখন ফাংশনের নাম হচ্ছে কি আপডেট ইমেজ, এটা হচ্ছে কি ফাংশনের নাম। এখন প্রথম বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এটা হচ্ছে ফাংশনের যে সিনট্যাক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে এই বিষয়টা বোঝার জন্য আবার আমাদেরকে সিএসএস ফাইলে চলে আসতে হবে। আমরা কি চাচ্ছি, সিএসএসটা দেখলে আপনারা বাদবাকি বিষয়টা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন, এই হচ্ছে আমাদের ইমেজ কন্টেইনার, তাই না? মানে প্রত্যেকটা ইমেজ এই কন্টেইনারের মধ্যে আছে। আচ্ছা, এখন এখানে যদি বলে দেওয়া হয় যে ট্রান্সফর্ম হ্যাঁ ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, আমরা যদি এখানে বলে দেই যে মাইনাস, যদি মাইনাস বলি তাহলে রাইট থেকে সরে আসবে। তাহলে এখানে যদি বলে দেই যে 300 পিক্সেল, এখানে 300 পিক্সেল, এটা কিন্তু টাইগারের যে ইমেজটা ছিল ফার্স্ট ইমেজ, সেই ইমেজটা কি হয়ে গেল, 300 পিক্সেল কিন্তু রাইট থেকে লেফটের দিকে সরে গেল, তাই না? আমরা যেহেতু নেগেটিভ ভ্যালু এখানে দিয়েছি এই জন্য। যদি আমরা এখানে 500 পিক্সেল দেই, যদি এখানে 500 পিক্সেল দেই তাহলে কি হবে, 500 পিক্সেল দিলে এই তো 500 পিক্সেল এই কন্টেইনারটা ওই দিকে মানে লেফটের দিকে কিন্তু সরে গেল, তাই না? এই বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? আমরা যদি এখানে হ্যাঁ -100% দিই, যদি এখানে -100% দিই তাহলে কি হবে লক্ষ্য করুন তো। হ্যাঁ, -100% দিলাম আর এখানে রিলোড হচ্ছে, হোক এটা আসুক। এই তো 100% মানে কি একটা ইমেজ কিন্তু এখানে নেই, তার মানে টাইগার গিয়ে এখন লায়নের জন্য যে ইমেজটা ছিল সেকেন্ড ইমেজ, এটা কিন্তু চলে আসে। আমরা যদি এখানে 200 বলি, 200%, 300% বা 200% এটা রিলোড নেই। তারপর এখানে তো আমরা নিয়েছি দুইটা ইমেজ, তাই না? এই জন্য এটা আসবে না, দেখাবে না। তবে আশা করি বুঝতে পেরেছেন যে যতগুলো ইমেজ থাকবে ততটাই কিন্তু আসলে পার্সেন্টেজ আকারে কিন্তু সেটা স্লাইড হবে। তাহলে চলুন এটাকে আমরা কেটে দেই, আমরা আবার জেএস ফাইলে চলে আসি। এখন আমরা এখানে ফাংশনটা কি লিখব, যে ইমেজ কন্টেইনারকে ধরি, এই হচ্ছে আমাদের ইমেজ কন্টেইনার। হ্যাঁ, তাকে আমরা মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা সিএসএস লিখব। তাহলে এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস কে লেখার জন্য কি বলবো, যে স্টাইল ডট ট্রান্সফর্ম বলতে পারি। তাহলে এই হচ্ছে ট্রান্সফর্ম, বানান ভুল হওয়া যাবে না, স্পেলিং ভুল হলে আসলে কাজ করবে না। এখন এখানে ব্যাকটিক দিব, কেন ব্যাকটিক দিব, যে এখানে ক্যালকুলেশনের কিছু বিষয় আছে এই জন্য ব্যাকটিক দিয়ে ক্যালকুলেশন করব। আচ্ছা, ট্রান্সফর্ম ট্রান্সলেট বলতে হবে। এখন যদি আমরা এক্স অক্ষ বরাবর, হ্যাঁ লক্ষ্য করুন, এক্স অক্ষ বরাবর আমরা যদি এখানে বলে দিই যে 100% মাইনাস হয়ে যাও। আচ্ছা, এখন লক্ষ্য করুন তো, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি এই স্লাইডারটা চলে আসছে, তাই না? এখন আবার যদি ক্লিক করি, আচ্ছা এখানে ইমেজগুলো তো নেই, তাই না? ইমেজগুলোকে আমরা কমেন্ট আউট করি। এখন চলুন এটা রিলোড নেক, তারপরে আমরা আবার এখানে ফিরে আসব। আমরা প্রত্যেকটা ইমেজকে 10টা ইমেজকে এখানে নিয়ে আনলাম। আচ্ছা, এখন আমরা একবার এখানে ক্লিক করলাম। হ্যাঁ, একবার ক্লিক করার সাথে সাথে এটা কি হলো, একবার স্লাইড হলো, তাই না? আচ্ছা, এটা আসুক। আমরা যখন আবার ক্লিক করছি এখন তো কোনো কিছুই হচ্ছে না। এটাই তো প্রশ্ন, যে এখন কোনো কিছু হচ্ছে না কেন? কারণ আমরা তাকে কিন্তু ডাইনামিক ভাবে চেঞ্জ যে করব এটা কিন্তু বলে দেইনি। আমরা এখানে একদম মানে হার্ড কোড বলে দিয়েছি যে তুমি একবার যদি ক্লিক করা হয়, এই যে ক্লিক যদি করা হয় তাহলে কারেন্ট ইমেজ হয়ে যাবে কত, 1।
কারেন্ট ইমেজ 0-র জায়গায় কি হয়ে যাবে, 1 হয়ে যাবে যখন আমরা একবার ক্লিক করব। 1 গিয়ে যখন 100% এর সাথে গুণ হবে, হ্যাঁ, যখন আমরা এখানে তো ফাংশন কল হয়ে যাচ্ছে, ফাংশনকে আপডেট ইমেজ, মানে কোডটা এক এক করে লাইন বাই লাইন পড়তে হবে, কোড নিজে থেকে পড়তে হবে। আচ্ছা, এই ফাংশন কি হয়ে যাচ্ছে, এখানে কল হয়ে যাচ্ছে, তাই না? এই ফাংশনটা এখানে কল হয়ে যাচ্ছে। ফাংশনে কি বলা আছে যে তুমি এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, কি হয়ে যাও, 100% মাইনাস হয়ে যাও। এই জন্য যখন আমরা একবার ক্লিক করছি সাথে সাথে কিন্তু এটা এক করে বাড়লো, কিন্তু আর কিন্তু বাড়ছে না। আর বাড়ানোর জন্য ডাইনামিক ভাবে এখন বলতে হবে। আমরা তো এটা হার্ড কোড বলে দিয়েছি, এখন 200, 300, 400, মানে এই যে পার্সেন্ট আকারে যে বাড়বে, এটা বাড়ার জন্য এখন আমরা কারেন্ট ইমেজকে এখানে ডাইনামিক ভ্যালুর মাধ্যমে বলে দিব। তাহলে চলুন, আমি কথা বলার চাইতে আপনারা কোডটা একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন আশা করি। এই হচ্ছে আমাদের কারেন্ট ইমেজ। কারেন্ট ইমেজের সাথে আমরা জাস্ট এখানে যদি বলে দেই যে 100% কি করো, গুণ করে দাও। আচ্ছা, আবার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কোড পড়তে হবে, না পড়লে কিছুই। এই যে পুরো ভিডিওর মূল যেই থিমটা, মূল যেই টপিকটা, মূল বিষয়টাই হচ্ছে এই এক লাইনের কোড। এই এক লাইনের কোড বুঝলে একদম পুরো ভিডিওটা একদম পানির মতো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কোড লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এই কোডটুকু পড়ি, আবার পড়ি। আচ্ছা, তাহলে কারেন্ট ইমেজ যখন টাইগারের সিনটা থাকবে, মানে ফার্স্ট ইমেজ যখন থাকবে, এই যে ইমেজটা, এখন কারেন্ট ইমেজ কত, 0। আবার লক্ষ্য করুন, কারেন্ট ইমেজ কত, 0। আবার বলুন, কারেন্ট ইমেজ 0। যদি আমরা ক্লিক করি তাহলে কারেন্ট ইমেজ কত হয়ে যাচ্ছে, 1। তাহলে 1 এর সাথে এই 1 হয়ে যাচ্ছে, তাই না? 1 হওয়ার পরে কি হয়ে যাচ্ছে, এই ফাংশনকে কল করে দিচ্ছে। এই ফাংশন গিয়ে আবার কি করছে, এখানে দেখছে যে কারেন্ট ইমেজকে বলা আছে, হ্যাঁ, আমরা কি করেছি, ইমেজ কন্টেইনার সিএসএস লিখেছি যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর। কারেন্ট ইমেজ কত এখন, 1, তাই না? 1 এর সাথে যখন 1 গুণ হলো, মানে 1 এর সাথে যখন 100 গুণ হলো, তখন 100%। আবার যদি 2 হয়ে যায়, আমরা যদি এখন আবার ক্লিক করি, তাহলে কারেন্ট ইমেজ 1 এর স্থলে 2, তাই না? 2 এর সাথে যখন এখানে, হ্যাঁ, 100 গুণ হয়ে যায়, তখন 200। আবার যদি আমরা এখন ক্লিক করি 300, আবার ক্লিক করলে 400। সেম ভাবে আমরা যদি এখানে প্রিভিয়াস বাটনে ক্লিক করি, তখন 4 এর স্থলে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, মানে 3 হয়ে যাচ্ছে। 3 এর সাথে যখন 100 গুণ হবে, তখন 300। আবার যদি ক্লিক করি তাহলে 200। এইভাবে কিন্তু কমে যাবে, বাড়বে যেভাবে, সেম তরিকা এখানে কমবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন ভিডিওটা আরেকবার দেখবেন যে কারেন্ট ইমেজ কত। কারেন্ট ইমেজ হচ্ছে 0, প্রথমে থাকবে 0। যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এটা এক এক করে বাড়বে, হ্যাঁ, এক এক করে তো বাড়বে, কিন্তু পরে আবার এই আপডেট ফাংশন এই ফাংশনকে কল করে দিবে। ফাংশন গিয়ে আবার দেখবে যে তার মধ্যে কি লেখা আছে। তার মধ্যে লেখা আছে যে কারেন্ট ইমেজের সাথে 100 গুণ করে দাও। কারেন্ট ইমেজ যত থাকবে ততর সাথে 100% গুণ করে দাও, ব্যাস। 100% যেহেতু গুণ করে দিবে, আমরা 100% এইভাবে যেতে পারবো। আচ্ছা, এখন লাস্ট যে ইমেজটা রয়েছে, আচ্ছা চলুন লাস্ট ইমেজে চলে যাই। আচ্ছা, এখন আমরা নেক্সট বাটনে যতই ক্লিক করি, মানে যত ক্লিক করব তত দূরে সরে যাচ্ছি। আমি 3বার নাকি 4বার ক্লিক করলাম, 4 স্টেপ দূরে সরে যাচ্ছি, মানে 400 পিক্সেল দূরে সরে গেলাম। এখন আবার 1, 2, 3, 4, এই তো, মানে চলে আসি। এই যে বিষয়টা, আমরা যতই এখানে ক্লিক করছি দূরে সরে যাচ্ছি, তাই না? এটাকে যদি বন্ধ করতে চান তাহলে কন্ডিশন বলে দিতে হবে। তাহলে চলুন আমরা এখন এখানে উপরেই কন্ডিশনটা বলে দিই যে যদি এটা হয়, মানে যদি এটা হয় তাহলে এই কোডটা আর বাইরে যাবে না। তাহলে কি হয়, যদি এটা বলতে কি হয় এই বিষয়টা চলুন আমরা এখন প্রথম বন্ধনী দেই, ইফ লিখে। এখন এখানে বলে দিই যে কারেন্ট ইমেজ কি হতে হবে, কারেন্ট ইমেজ গ্রেটার দেন, মানে গ্রেটার দেন বলতে কি, কারেন্ট ইমেজ বড় হতে হবে। কার চেয়ে বড় হতে হবে, এই যে অল ইমেজ নিয়েছিলাম, তাই না? যতগুলো ইমেজ আছে, অল ইমেজ বলতে যতগুলো ইমেজ আছে, ডট লেন্থ, যতগুলো ইমেজ আছে 10টা ইমেজের লেন্থের চাইতে কারেন্ট ইমেজ যখন বড় হবে, কারেন্ট ইমেজ বলতে এখানে কারেন্ট ইমেজ কত, 0, 1, 2, 3, 4, এইভাবে 10 পর্যন্ত যখন আসবে, যখন 10-এর চাইতেও কারেন্ট ইমেজটা বড় হয়ে যাবে, হ্যাঁ, যখন আমরা, মানে শেষ যেই ইমেজটা থাকবে, এখানে স্নেকের যে ইমেজটা ছিল, তাই না? এখানে আমরা যে ফাংশনটা কমপ্লিট করিনি, এই জন্য স্লাইডারটা আসছে না। চিন্তা করুন, এখানে সাপের ইমেজ, মানে স্নেকের যে ইমেজটা ছিল 10 নম্বর যে স্লাইডার, যখন আমরা 10 নম্বর স্লাইডারের ক্ষেত্রে যখন এখানে ক্লিক করব, তার মানে কি, হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে কত হয়ে যাচ্ছে, কারেন্ট ইমেজ 11, তাই না? ক্লিক করার সাথে সাথে তো 11 হয়ে যাচ্ছে। আচ্ছা, 11 যখনই হবে, কারেন্ট ইমেজ কত হওয়া লাগবে, 10 হওয়া লাগবে। কিন্তু যখনই 11 হয়ে যাবে
সাথে 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 কি হয়ে যাবে, কারেন্ট ইমেজ 0 হয়ে যাবে। একদম সহজ, সাথে সাথে কি হয়ে যাবে, কারেন্ট ইমেজ 0 হয়ে যাবে। কোডটা কি বুঝতে পেরেছেন কিনা? 10 নাম্বার স্লাইডার যখন আসবে তখনও যদি আমরা এই নেক্সট বাটনে ক্লিক করি, সাথে সাথে এটা 11 হয়ে যাবে, তাই না? মানে ব্ল্যাঙ্ক যেই কন্টেইনার সেটা আমাদেরকে দেখাবে, তাই না? আচ্ছা, আবার এখানে তো আসছে, তাই না? তাহলে চলুন আমরা স্নেকের যেই 10 নাম্বার স্লাইডার সেখানে চলে যাই। আরেকটা এই হচ্ছে। এখন লক্ষ্য করুন, যখনই আমরা এটা কত, 10 নাম্বার কারেন্ট ইমেজ কত এখন 10, তাই না? যখনই লেন্থের চাইতে, লেন্থ কত 10, তাই না? যখনই লেন্থের চাইতে কারেন্ট ইমেজের ভ্যালুটা বড় হয়ে যাবে, কারেন্ট ইমেজের ভ্যালু 10 আর অল ইমেজ, প্রত্যেকটা ইমেজ যে রয়েছে তার লেন্থও 10। এখন যখনই 10-এর চাইতে বড় হয়ে যাবে তখনই কি, এটা কিন্তু আসলে কাজ করছে না, তাই না? তাহলে চলুন 1 মাইনাস করে দিই। এখন আরেকবার ক্লিক করলে কিন্তু চলে আসবে, কিন্তু কথা হচ্ছে কি যে আমরা যে 0 ধরেছি এটা সমাধান করার জন্য -1 বলে দিব জাস্ট। এখন লক্ষ্য করুন, স্নেকের ওইখানে চলে যাব, এটা রিলোড নেক, আমরা এখন ঠিকঠাক মতো কাজ করবে। এই কোডটা জাস্ট 1 মাইনাস করে রাখবেন, তাহলেই হবে, এটা প্রপার একটা তরিকা। এখন এটা রিফ্রেশ দেই, হ্যাঁ রিফ্রেশ হোক। আচ্ছা, রিফ্রেশ নেক, তারপরে আমরা আবার চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা আবার ক্লিক করি, 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এখন হবে 10। এখন যদি ক্লিক করি, সাথে সাথে কারেন্ট ইমেজ হয়ে যাবে 0, তার মানে কি টাইগারের যে ইমেজটা ছিল সেই ইমেজটাই কিন্তু চলে আসবে। ক্লিক করার সাথে সাথেই টাইগারের ইমেজটা চলে আসলো। একদম মানে কি একটা জাদু, এটা হচ্ছে কি একটা জাদু, তাই না? তাহলে এখন আবার প্রশ্নটা কি যে যদি আমরা এই প্রিভিয়াস বাটনে ক্লিক করি, হ্যাঁ এই যে প্রিভিয়াস বাটনে ক্লিক করি, তাহলে তো আর কোনো দিকে যাচ্ছে না, তাই না? এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। তাহলে চলুন আরো একটা কন্ডিশন নেই। তাহলে ইফ আমরা এই কন্ডিশনটা নিতে পারি, যে আরো একটা কন্ডিশন এখানে চাই। কন্ডিশনটা কি হবে, যে কারেন্ট ইমেজ, আশা করি এখন কোড দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারেন্ট ইমেজ কি হতে হবে, লেস দ্যান 0। কারেন্ট ইমেজ যদি ছোট হয়, 0-র চেয়ে যখন ছোট হবে, তার মানে কি এখন কত, 0, তাই না? যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কারেন্ট ইমেজ কি হয়ে যাবে, 0-র চেয়েও ছোট হয়ে যাবে, তাই না? তখন কি কারেন্ট ইমেজ মাইনাসের দিকে চলে যাচ্ছে, তাই না? ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে মাইনাস। আমরা তো বলে দিয়েছি যে যদি এখানে মানে প্রিভিয়াস আইকনে যদি ক্লিক করা হয় তাহলে এক এক করে কমিয়ে দিবে। এখন কারেন্ট ইমেজের মান হচ্ছে 0, যদি আমরা এখানে আবার ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, 0-র চেয়েও কমে যাবে, -1 হয়ে যাবে, তাই না? আমরা কি এই বিষয়টা যদি কন্ট্রোল করতে চাই, তাহলে চলুন আবার এখানে বলে দেই, যদি কারেন্ট ইমেজ 0-র চেয়ে ছোট হয় তাহলে কি বলবো, তাহলে কারেন্ট ইমেজ, হ্যাঁ আমরা এখানে আবার বলি যে কারেন্ট ইমেজ ইকুয়াল হয়ে যাও, হ্যাঁ অল ইমেজ ডট লেন্থ, আমরা এখানে সেম ভাবে -1 বলে দিব। আচ্ছা চলুন, আমরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট। চলুন আমরা এখন দেখি যে কি করলাম। এই তো এটা এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, যাচ্ছে। আবার এটা এইদিকে যাচ্ছে, হ্যাঁ আমরা এইদিকে স্লাইড করতে পারছি। যখনই আমরা কারেন্ট ইমেজ, হ্যাঁ -1 এর দিকে যাবে, ক্লিক করলাম, এটা, হ্যাঁ এই তো চলে আসে, একটু লোড নিল আর কি। হ্যাঁ ইমেজের কোয়ালিটি একটু হাই কোয়ালিটি, তো এইচডি কোয়ালিটি, এই জন্য এক একটা ফাইল সাইজ মনে হয় 4 MB 3 MB 4 MB এরকম, এই জন্য একটু লোড নিচ্ছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ অপটিমাইজ করলে এটা সমাধান হবে। আশা করি ব্যাপারটা তো বুঝতে পারলেন, সেই দিকে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমরা লজিক দেখছি, লজিকের দিকে ফোকাস। আচ্ছা তাহলে কি, আমরা যখনই আবার প্রিভিয়াস বাটনে ক্লিক করব, এই তো প্রিভিয়াসটা দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করব, এখন কোথায় যাবে, এখন যদি ক্লিক করি, হ্যাঁ ফার্স্ট যেই স্লাইডার সেখানে কিন্তু চলে গেল। এখন আবার ক্লিক করি এইদিকে, হ্যাঁ লাস্ট যেই স্লাইডার সেখানে চলে গেল। এখন আমরা এইদিকে ক্লিক করি, ফার্স্ট স্লাইডার, আবার এখানে ক্লিক করলে লাস্ট স্লাইডার। এখন আমরা এইভাবে তো প্রিভিয়াস তো যেতেই পারি, তাই না? আবার নেক্সট এইভাবে তো যেতেই পারি, তাই না? আচ্ছা এখন আমরা এখানে আরো একটা কাজ করব, সেটা হচ্ছে কি যে অটোমেটিক এই স্লাইডারটা কি হবে, স্লাইড হবে, এই বিষয়টাই, তাই না? আচ্ছা তাহলে চলুন, এই মেথডটা হচ্ছে কি সেট টাইম আউট মেথড। হ্যাঁ আচ্ছা, তাহলে তার আগে আরো একটা কাজ করি, আমরা সিএসএস এর মধ্যে ওভারফ্লোটা হিডেন রাখি। এখানে স্ক্রল বার দেখতে পাচ্ছি, এই যে হাবিজাবি বিষয়টা, এটা আমরা তাহলে প্যারেন্ট কন্টেইনারকে ধরে বলি যে তোমার যে ওভারফ্লোটা দেখতে পাচ্ছি সেটা হিডেন থাকো। আর এখানে বর্ডার রেডিয়াসটা বলে দিই যে বর্ডার রেডিয়াস হয়ে যাও 4 পিক্সেল, 4 পিক্সেল বলবো। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করুন, আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম, ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, হ্যাঁ বক্স শ্যাডো থেকে শুরু করে সবকিছু সুন্দর মতো দেখা যাচ্ছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কি, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ফাংশনের মধ্যে সেট টাইম আউট যে বিষয়টা সেটা আমরা এখানে উল্লেখ করব। তাহলে চলুন নিচের দিকে চলে আসি, সেট টাইম আউট, এটা হচ্ছে একটা মেথড। এই মেথডটা লেখার নিয়ম হচ্ছে প্রথম বন্ধনী তো দিতেই হবে, এই প্রথম বন্ধনীর মধ্যেও আবার প্রথম বন্ধনী দিয়ে, হ্যাঁ এই চিহ্ন, হ্যাঁ ইকুয়াল চিহ্নের পরে আবার গ্রেটার দেন, আবার দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, হ্যাঁ এই চিহ্ন, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল, আবার
দ্বিতীয় বন্ধনী, আর দুই পাশে দুইটা প্রথম বন্ধনী তো থাকবেই। এখন আমরা এখানে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কোডটা লিখবো। তাহলে কোডটা কি, কারেন্ট ইমেজ কি হবে, প্লাস প্লাস হবে। কেন? আচ্ছা এখন আবার বলছি, আমরা সব সময় প্রত্যেকটা স্লাইডারের ক্ষেত্রেই দেখবো যে ইমেজ কিন্তু রাইট থেকে লেফটের দিকে এইভাবে যায়। হ্যাঁ, রাইট থেকে লেফটের দিকে যায়। হ্যাঁ, এইভাবেই তো আমরা দেখি সচরাচর। যদি আপনারা মনে করেন যে না লেফট থেকে চান, তাহলে মানে মাইনাস মাইনাস করে দিবেন, তাহলেই হবে, একই তো কথা। আচ্ছা এখনো কথা শুনছে না? না, শোনার জন্য এই ফাংশনটাকে আবার কল করতে হবে, আপডেট ইমেজ, এটা হচ্ছে ফাংশন তাই না, তার নাম ধরে এখানে ডাক দিলাম, তাহলে কথা শুনবে। এখন এখানে ডিউরেশনটা বলতে হবে, তাহলে 2 সেকেন্ড 3 সেকেন্ড, যদি আমরা এখানে 300 মিলি সেকেন্ডে কিন্তু এটা কনভার্ট, যদি 300 লিখি তাহলে 3 সেকেন্ড পর পর অটোমেটিক এই স্লাইডারটা স্লাইড হবে। আমরা এখন তাকিয়ে তাকিয়ে দেখব, এখনো কথা শুনছে না। কথা শোনার জন্য আবারও এই বাহির থেকে আবার এই ফাংশনকে ডাক দিতে হবে। হ্যাঁ, এটা একদম বেসিক এগুলো বিষয়। আপনারা সেট টাইম আউট নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, মানে টিউটোরিয়াল দেখবেন আর একটু ভালো মতো, তাহলে এই যে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এগুলো একদম বেসিক বিষয়। তাহলে চলুন এই ফাংশনকে ধরে আমরা কল করে দিলাম। কল করার সাথে সাথে বাহির থেকে যখনই কল করে দিলাম, এখন সাথে সাথে লোড নেওয়ার পরে কিন্তু আমরা মাউসটাকে একদম নিউট্রাল এখানে রেখে দিব, একাই অটোমেটিক এটা কিন্তু স্লাইড হবে। এই তো আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি 1 2 3 1 2 3, একটু বেশি তাড়াতাড়ি বললাম, 1 2 3। এই তো, আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এখন চলুন আমরা এখানে কি করব, আরেকটা বিষয় দেখব। সেই বিষয়টা কি, যেমন ধরুন এখানে কোনো একটা ইমেজ স্লাইড হচ্ছে, পরবর্তী ইমেজটা আমরা দেখতে চাচ্ছি, আমরা এখানে ক্লিক করলাম। এখন দেখুন কত একটা হিজিবিজি একটা অবস্থা, মানে এই সেট টাইম আউটের যে বিষয়টা, এটা ক্লিয়ার করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব কোনো একটা আইকনে বাটনে, তখন এই সেট টাইম আউটের বিষয়টা ক্লিয়ার করতে হবে, মানে তখন আর সেট টাইম আউট কাজ করবে না, মানে সেটা তখন টাইম আউট হয়ে যাবে। এই বিষয়টা চাচ্ছি যে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন দেখুন এটা কিভাবে স্লাইড হচ্ছে, মানে আমাদের কোনো এখানে কন্ট্রোল নেই। এই কন্ট্রোলটা করার জন্য এখানে আমরা দুই একবার ক্লিক করলাম, মানে কি একটা হিজিবিজি অবস্থা তাই না? তাহলে চলুন এখন আমরা এটাকে একটা কাজ করি, এই যে সেট টাইম আউট তাকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি তাই না, তাহলে তাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এখানে উল্লেখ করি যে টাইম আউট, এই ভেরিয়েবলের মধ্যে তাকে আমরা স্টোর করে ফেললাম। এখন এই যে টাইম আউটটা তাকে আমরা উপর থেকে ডাক দিব। তাহলে চলুন, এই হচ্ছে কারেন্ট ইমেজ, আমরা উপরেই বলি যে লেট টাইম আউট, এটা আমরা এমটি স্ট্রিং, মানে এমটি ভ্যালুটা কি এমটি রাখলাম। ওকে, হ্যাঁ এটা আনডিফাইন্ড। আচ্ছা এখন কথা হচ্ছে এই টাইম আউটটা কি করলাম আমরা এখানে, টাইম আউটের বিষয়টা এখানে আমরা ভেরিয়েবল নিয়ে এই সেট টাইম আউটটা এই টাইম আউটের মধ্যে উল্লেখ করলাম। এখন এই টাইম আউটটাকে আমরা কি করব, এটা হচ্ছে প্রশ্ন তাই না? এই টাইম আউটকে আমরা ক্লিয়ার করব কিভাবে, তাহলে চলুন কখন ক্লিয়ার করব, যখন ক্লিক করা হবে, যখন এই আইকন দুইটাতে ক্লিক করা হবে। তাহলে চলুন আমরা এটাকে নিচের দিকে আনি। আপনাদেরকে কোড বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, যদি অসুবিধা হয় ভিডিওর স্পিড একটু কমিয়ে দেখবেন। আমি কিন্তু এখানে একদম মানে এই যে তিনটা বিষয়, এটা হচ্ছে দুইটা আইকনের জন্য, মানে ক্লিক হলে কি হবে, আর এটা হচ্ছে পুরো যে ফাংশনটা, এই হচ্ছে আমাদের পুরো ফাংশন। এই ফাংশনের মধ্যে এটা হচ্ছে আমাদের মানে স্লাইডের যে বিষয়গুলো ছিল, আর এটা হচ্ছে টাইম আউটের মানে সেট টাইম আউটের ব্যাপার স্যাপার, এটা হচ্ছে এই 3 লাইনের কোড। ওকে, আচ্ছা তাহলে এখন ক্লিক করা হলে আমরা ক্লিয়ার করতে চাই তাই না? যদি ক্লিয়ার করতে চাই আগে ক্লিয়ার হতে হবে, তারপরে এই ফাংশন ধরে কল হবে। এই জন্য যদি আমরা এই আপডেট মানে ফাংশনের নাম ধরে যখন ডাক দিয়েছি, যদি এরপরে যদি আমরা এই কোডটা লিখি, ক্লিয়ার করি, তাহলে দেখা যাবে কি যে জাভাস্ক্রিপ্ট কিন্তু লাইন বাই লাইন কোড পড়ে তাই না? যদি লাইন বাই লাইন কোড পড়ে তাহলে আগে সে এই ফাংশন ধরে ডাক দিবে, তারপরে কিন্তু ক্লিয়ার করবে তাই না? কিন্তু আমরা চাই আগে ক্লিয়ার হবে, তারপরে ফাংশন ধরে ডাক দিবে। এই জন্য আমরা এই আপডেট ইমেজ মানে এই ফাংশনকে ডাক দেওয়ার আগেই আমরা এই কোডটা লিখবো, মানে উপরেই লিখবো, যাতে আগে ক্লিয়ার হয়, তারপরে যেন এই ফাংশনটা চলে। আচ্ছা যদি না বুঝেন তাহলে এখানে আমরা আরো একটা মেথড এখানে উল্লেখ করব, কি ক্লিয়ার টাইম আউট। এটা হচ্ছে এই যে ক্লিয়ার টাইম আউট, কি বলবো আমরা এখন ক্লিয়ার টাইম আউটের মধ্যে এই টাইম আউটকে পাস করে দেবো। এই হচ্ছে আমাদের টাইম আউট, তাহলে এখানে টাইম আউট বলতে হবে। টাইম আউটকে এখানে জাস্ট কল করে দিলাম। যখনই আমরা এই বাটনে ক্লিক করব তখন কিন্তু এই মানে কি বলবো সেট টাইম আউটের যে ব্যাপার স্যাপার থাকবে সে কিন্তু আর কল হবে না। ওকে, আমরা আবার এই বিষয়টাকে আবার নিচের দিকে আনি, যদি প্রিভিয়াস আইকনে ক্লিক করি তাহলেও যেন ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানেও আমরা ক্লিয়ারটা বলে দিলাম। আশা করি ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা। আবার বলি ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমরা কি করেছি, সেট টাইম আউট বলেছি, ঠিক আছে, কিন্তু সেট টাইম আউট বললে আমরা একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে কি যখনই আমরা ক্লিক করছি উল্টাপাল্টা একদম মানে কন্ট্রোল ছাড়া একটা বিষয় এখানে ঘটছে তাই না? যদি আমরা প্রিভিয়াস অথবা নেক্সট বাটনের উপর ক্লিক করি তাহলে কি হবে, তখন এই
টাইম আউটটা মানে এই যে সেট টাইম আউটটা তখন ক্লিয়ার হয়ে যাবে। এ হচ্ছে ক্লিয়ার টাইম আউট। সেট টাইম আউট এটা হচ্ছে চলবে, ক্লিয়ার টাইম আউট সে বন্ধ হবে। তাহলে আমরা ক্লিয়ার টাইম আউটকে একটা মানে ভেরিয়েবলের মধ্যে মানে সেট টাইম আউটকে রেখেছি, সেই ভেরিয়েবলের নামটা দিয়েছি টাইম আউট। এই টাইম আউটকে জাস্ট এখানে পাস করেছি। তো সে তখন কি করেছে, ক্লিয়ার টাইম আউট তখন এই মানে সেট টাইম আউটকে স্টপ করে দিয়েছে। যখনই আমরা এখন লক্ষ্য করুন ক্লিক করব, 3 সেকেন্ড পর কিন্তু আবার সে চলবে। মানে কি 3 সেকেন্ড পর কেন চলবে, যে আমরা ক্লিক করার পরে এই যে আপডেট ইমেজ সে চলবে কখন, আমরা তো বলেই দিয়েছি সেট টাইম আউটের ক্ষেত্রে যে 3 সেকেন্ড পর, তাই না? এই 3 সেকেন্ড যখন যাবে ঠিক তারপরে কিন্তু তখন এই কোডটা চলবে। যেমন ধরুন আবার আবার লক্ষ্য করুন, আমরা এখন প্রপারলি আমাদের স্লাইডটাকে দেখি। আচ্ছা, লোড নেক, লোড নেক, এটা স্লাইড হোক, দু একটা স্লাইড হোক। হ্যাঁ, আচ্ছা এটা স্লাইড হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, তাই না? আচ্ছা এখন আমরা একবার ক্লিক করলাম, সাথে সাথে লক্ষ্য করুন 3 সেকেন্ড পর আবার মানে এটা স্লাইড হবে। হ্যাঁ, আমরা 2 সেকেন্ড যাওয়ার পর ক্লিক করলাম, 1 2, আবার ক্লিক করলাম 1 2 3। মানে কি যে আমরা ক্লিক করার পরেও কিন্তু 3 সেকেন্ড পরেই কিন্তু এটা আসলে স্লাইড হচ্ছে। তো এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে কোনো না কোনো ভাবে আপনারা উপকৃত হচ্ছেন, আমার কথায় অনেক জড়তা থাকতে পারে, তারপরেও যদি মনে করেন যে আমার এই প্রচেষ্টা, আমার এই চেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন কোনো না কোনো ভাবে, তাহলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনারা সাপোর্ট করেন তাহলে উৎসাহ বাড়বে। একটা সময় আমরা সিএসএস এর প্রজেক্ট দেখেছি, 80টার মতো প্রজেক্ট কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে মিনি প্রজেক্ট করেছি। তো আপনারা চাইলে সিএসএস এর দুর্বলতা যদি থাকে তাহলে সেগুলো দেখতে পারেন। এখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি, প্রায় 21টার মতো ভিডিও দিয়ে ফেললাম। এখন নেক্সট আরো আসবে ইনশাল্লাহ। আমরা একদম প্রপার ব্যাকএন্ড সহ কিন্তু ইনশাল্লাহ এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওগুলো প্রজেক্ট বেজ ইনশাল্লাহ দেখবো। শুধু টিউটোরিয়াল নয়, আপনারা টিউটোরিয়াল তো ইউটিউবে অহরহ পাবেন, টিউটোরিয়ালের কিন্তু আসলে অভাব নেই। কিন্তু বাংলা ভাষায় আমি চাচ্ছি যে আপনাদের মাঝে নিয়মিত এই ভিডিওগুলো, হ্যাঁ প্রজেক্ট বেজ ভিডিওগুলো উপস্থাপন করতে। যারা বিগিনার রয়েছেন, বিগিনার থেকে কিন্তু আমরা স্টার্ট করছি, তাই না? তো যাই হোক, তো এই পর্যন্ত ভিডিও, সকলেই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস দেখার নিমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।